অতটা অবশ্য ওরা করল না। ঘরের মধ্যে ঢুকে ওরা বোধহয় হাত ধরাধরি করে নাচতে নাচতে গানটা পুরোপুরি গাইল। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর পঞ্চম পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর পঞ্চম পর্ব। গানটা এরকম: লেটাস ডিয়ার ফ্রেন্ডস লেটাস এনজয়, পরোয়া করি না কাউকে ভাই, করি না কো ভয়, উই ডোন্ট স্লিপ অ্যাট অল, ঘুমোতে দেব না কাউকে যেন, গেল শুধু ব্র্যান্ডি আর জল, হিপ হিপ হুররে হিপ হিপ হুররে, আনন্দে মেতেছি আমরা আনন্দের গাহি জয়, আনন্দ করতে জানে যারা আনন্দেতেই রয়, লেটাস এনজয়। এমন স্বর্গীয় সঙ্গীত কার রচনা জানি না, এ গান লেখার উদ্দেশ্য কি তাও জানি না। উদ্দেশ্য যেটা প্রধান তা হচ্ছে আমাকে সব রকমে বিরক্ত করা, আমার ঘুমের মধ্যে মাথা চিবিয়ে খাওয়া। বেশ, তাই হোক। আমি ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম। তারপর কখন ওদের নাচ গান থেমেছিল জানি না, কিন্তু যখন আমার ঘুম ভাঙল তখন গোটা দোতলাটা শান্ত, নিস্তব্ধ। এরকম মাঝরাতে আমার বড় একটা ঘুম ভাঙে না, কিন্তু হঠাৎ আজ কেন ভাঙলো ভাবতে ভাবতে আমি অন্ধকার ঘরের চারিদিক দেখতে লাগলাম। না, অন্য দিনের মতোই সব ঠিকঠাক। আমার ঘরের জানালাগুলো রাত্রিরেও খোলা থাকে। হঠাৎ উত্তর দিকের জানালাটার ওপর নজর পড়ল। চমকে উঠলাম, উঠে বসলাম। ভালো করে চোখ রগড়ে দেখলাম, না, ভুল দেখছি না। অনেক দূরে শাল, সেগুন আর অর্জুন গাছের অরণ্যের ঘন কালো অন্ধকারের মাথার ওপর অনেকগুলো আলো টিপ টিপ করে জ্বলছে। মনে হচ্ছে যেন ঘোর অমাবস্যায় দেওয়ালির রাতে অজস্র প্রদীপ জ্বলছে। অবাক হয়ে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। আবারও মনে হলো, না, চোখের ভুল নয়, সত্যিই পাহাড়ের ওপর সেই ভাঙা গড়ের অলিন্দে অলিন্দে কে যেন আলো জেলে রেখেছে। কিন্তু ওই জনশূন্য অন্ধকার পাহাড় দুর্গে এই গভীর রাতে কারা প্রদীপ জেলে রাখলো? কেনই বা জ্বাললো? আমি স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম। এই আলোর মালা কি আমার পথের দিশারি? হঠাৎ আলোগুলি প্রায় একসঙ্গেই নিভে গেল। সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হু হু করে একটা দমকা বাতাস সবেগে বয়ে এসে হোটেল বাড়িটার উপর আছড়ে পড়ল। আমি ছুটে গিয়ে ঘরের মধ্যে আশ্রয় নিলাম। তুলোর কাগজের ওপরে হাতে লেখা পাণ্ডুলিপিটি পড়তে আমার মাত্র 1 ঘন্টা 15 মিনিট লাগলো। অবশ্য আমাকে খুব সাবধানে পড়তে হয়েছিল, যাতে পুরনো কাগজ মুড়মুড় করে ভেঙে না যায়। বেশ কয়েকটি পাতার লেখা অস্পষ্ট হয়ে গিয়েছিল। অনেক জায়গায় আবার পোকায় কেটে দেওয়ায় লেখা পরিষ্কার পড়াও যাচ্ছিল না। একটা জিনিস বুঝতে পারছিলাম, স্মিথ সাহেব শুয়ে বসে আরাম করে চা চুরুট খেতে খেতে বই লেখেননি। রুদ্ধশ্বাস বিপদের মুখে দাঁড়িয়ে যা যা রোমাঞ্চকর ঘটনা সচক্ষে দেখেছিলেন শুধু সেগুলোই নোট করেছিলেন। এমনও হয়েছে কোনো কোনো লাইন শেষ করতেও পারেননি, ফলে বক্তব্য পরিষ্কার হয়নি। আরও একটা ব্যাপার, কোন সময়ে ঘটনা ঘটছে সেই সাল তারিখের কোনো উল্লেখ নেই, নেই কোনো রাজার নাম, এমনকি যে যুবরাজকে হত্যা করা হলো তার নামেরও কোনো উল্লেখ নেই। কাজেই এই রকম ডায়েরির কোনো ঐতিহাসিক মূল্যই নেই। এর মধ্যে শুধু আছে একটা দুর্গম পাহাড়ের ওপর কালো রঙের বিরাট একটা দুর্গের কথা, যে দুর্গের মধ্যে প্রাণ ভয়ে গোপনে আশ্রয় নিয়েছিলেন ছেদি রাজবংশের যুবরাজ। যুবরাজ যাতে সিংহাসনে বসতে না পারেন তার জন্যই ছেদি বংশের অন্য শরিকরা তাকে হত্যার ষড়যন্ত্র করেন।
যুবরাজ যে শেষ পর্যন্ত পাহাড়ের ওপর পাথরের ওই পরিত্যক্ত ভাঙা দুর্গে ঢুকে লুকিয়ে থাকবেন, এটা কেউ ভাবতে পারেনি। ভাবতে পেরেছিলেন শুধু মিস্টার স্মিথ। নিতান্ত অপ্রত্যাশিতভাবে যুবরাজের সঙ্গে কোনো শুভ মুহূর্তে তার বন্ধুত্ব হয়েছিল। সে বিবরণটাও তিনি ডায়েরিতে লিখে গেছেন, তবে তা খুব সংক্ষেপে, একটা কাহিনীর খসড়া হিসেবে। কাহিনীটি এইরকম: ইংরেজরা তখন ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা চালাবার জন্যে দেশ জুড়ে কুঠি স্থাপনের নেশায় মেতে উঠেছে। 1611 খ্রিস্টাব্দ নাগাদ গোলকুন্ডা রাজ্যের অন্তর্গত মুসুলিপটম বন্দরে কুঠি স্থাপন করেন। কয়েক বছর পরে তারা পুলিকটের উত্তরে আরশাগাঁওয়ে কুঠি নির্মাণ করে। 1639 খ্রিস্টাব্দে বিজয়নগরের অন্যতম উত্তরাধিকারী চন্দ্রগিরির রাজার কাছ থেকে জমি নিয়ে ইংরেজরা বর্তমান মাদ্রাজ শহরে ফোর্ট সেন্ট জর্জ নামে নতুন বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এইরকম সময়ে স্মিথ কয়েকজন ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে মধ্যপ্রদেশের নানা জায়গায় ঘুরে বেড়ান। উদ্দেশ্য কোনো জায়গায় কোনো কৃষিজাত দ্রব্য নিয়ে ব্যবসা করলে প্রচুর টাকা উপার্জন হতে পারে তার খোঁজ খবর নেওয়া। একদিন এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বিষধর সাপ স্মিথকে তাড়া করে। স্মিথ তাড়াতাড়ি গাছে উঠে পড়েন, কিন্তু সামান্য সাপের তাড়া খেয়ে একজন ইংরেজ যুবক ভয়ে চেঁচিয়ে উঠবে, স্মিথ তা ভাবতেই পারেননি। ফলে অনেকক্ষণ পরে সাপটা চোখের আড়ালে চলে গেলে স্মিথ যখন গাছ থেকে নেমে এলেন, তখন তার সঙ্গীরা অনেক দূর চলে গেছেন। স্মিথ যে সঙ্গে নেই তার সঙ্গীরা খেয়াল করেননি। গভীর অরণ্য মধ্যে পরস্পরের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। বিপদের ওপর বিপদ। পথ হারিয়ে স্মিথ যখন উদ্ভ্রান্তের মতো জঙ্গলের পথে ঘুরে বেড়াচ্ছেন, তখন হঠাৎ তিনি একদল দেশীয় শিকারীর খপ্পরে পড়েন। সেই অরণ্যচারী পাহাড়ি শিকারীরা এই রকম করে কাটা চুল, নীলচে চোখ, সাদা চামড়ার মানুষ এর আগে কখনো দেখেনি। ওরা ওকে বন্দি করে বেঁধে নিয়ে এলো রাজবাড়িতে। স্মিথের সুন্দর চেহারা দেখে রাজবাড়ির লোকেরা তার উপর অত্যাচার না করে আলাদা একটা ঘরে রেখে দিল। তাদের কাছ থেকে বেশ আদর যত্ন পেলেন স্মিথ। তবে চিড়িয়াখানায় নতুন কোনো জন্তু এলে লোকে যেমন খাঁচার বাইরে থেকে অবাক হয়ে দেখে, রাজবাড়ির লোকরাও বিদেশি স্মিথকে তেমনিভাবে জাল ঘেরা ঘরের বাইরে থেকে দেখতে লাগলো। এই রাজবাড়ির যুবরাজ স্মিথ তার ডায়েরিতে নাম দেননি। তিনি ছিলেন একটু অন্য ধরনের মানুষ। ভূগোল, ইতিহাস সম্ভব মতো পড়ে তিনি বিদেশের খবর কিছু কিছু রাখতেন। একমাত্র তিনিই ঘরের মধ্যে ঢুকে স্মিথের সঙ্গে আকারে ইঙ্গিতে কথা বলতেন। এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। এই যুবরাজ যখন বুঝলেন স্মিথ তার শত্রু নন, তখন তিনিই দরজার আগল খুলে দিলেন। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন স্মিথ এখন থেকে রাজবাড়ির বাইরেও ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন, খোঁজ করতে পারেন তার অন্য সঙ্গীদের। যদি তাদের দেখা পান তাহলে তাদের সঙ্গে চলে যেতে পারেন, যদি দেখা না হয় রাজবাড়িতেই স্বচ্ছন্দে ফিরে আসতে পারেন। সেই মতো স্মিথ সারাদিন দূরে দূরে জঙ্গলে ঘুরতেন। ঘুরতে ঘুরতে একদিন তিনি অদ্ভুত গড় বা দুর্গ দেখতে পেলেন। একটা পাহাড়ের ওপর সেই কেল্লাটা। পাহাড়টা ছোট হলেও জঙ্গলে ঢাকা। একদিন তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে একটা ঝকঝকে ফলা বসানো বর্ষা হাতে স্মিথ সেই পাহাড়ের নিচে এসে দাঁড়ালেন। সেই যে সেদিন তাকে সাপে তাড়া করেছিল, সেই থেকে তার সাপে খুব ভয়। বর্ষার ফলা দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করতে করতে তিনি কোনো রকমে পাহাড়ে উঠে গড়ের সিংহদ্বারের সামনে এসে দাঁড়ালেন। নামেই সিংহদ্বার। সত্যিই একদিন পাথরে তৈরি বিরাট সিংহদ্বার ছিল, কিন্তু আজ তার
দানা বেঁধে উঠেছে। আর স্মিথ যথাসম্ভব নিজেকে গোপন রেখে যুবরাজকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কদিন পর রাজপ্রাসাদের মধ্যেই বিপক্ষ দলের সঙ্গে যুবরাজের দলের যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে পরাজিত যুবরাজ কোনো রকমে প্রাণ হাতে করে রাজপ্রাসাদ ছাড়লেন। সঙ্গে বিশ্বস্ত বন্ধুর মতো রইলেন একটি মাত্র মানুষ, স্মিথ। স্মিথ রাতের অন্ধকারে যুবরাজের হাত ধরে ভয়াবহ অরণ্য অতিক্রম করে তাকে এনে তুললেন পাহাড়ের ওপরে সেই পাথরের ভাঙা দুর্গে। যুবরাজকে বোঝালেন, এই পরিত্যক্ত জায়গায় জনমানব ঢোকে না। তোমার পক্ষে এইটাই একমাত্র নিরাপদ আশ্রয়। আমি রোজ একবার করে এখানে লুকিয়ে আসব, তোমায় খাবার দিয়ে যাব। একা হলেও ভয় পেও না। এখানে অন্তত একজন প্রচণ্ড শক্তিধর রক্ষক আছে বলে আমি বিশ্বাস করি, যে গুপ্ত রাজ ঐশ্বর্য পাহারা দেয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু সে আছে। বিপদে তার কাছে আত্মসমর্পণ করো। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙাগড় এর ৫ম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।